वेलकम माय डियर स्टूडेंट्स। आज मैं राय ও मार्टिन माध्यमिक प्रश्न विचित्रार 2025 सालेर भौत विज्ञानेर 5 नम्बर स्कूलेर 182 पेजेर ग्रुप डी एर प्रश्नगुली आज के सल्व करब। चलो ताहले शुरू करी। भौत विज्ञानेर द्वितीय पर्यायक्रमिक मूल्यायनेर 5 नम्बर स्कूलेर ग्रुप डिर 4 दिके प्रश्न किएछे। निम्नलिखित प्रश्नगुली उत्तर दाओ। विकल्प प्रश्नगुली लक्षणीय। 4 एके देखेছে একটি গ্যাস সিলিন্ডারে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরে। একই চাপ উষ্ণতায় ওই গ্যাস সিলিন্ডারে এক্স গ্যাসের 85 গ্রাম ধরে। এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর নির্ণয় করো। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি করবে, দেখো আমরা কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সম্বন্ধে আমরা কি জানি। তোমরা প্রথমে লিখবে যে আমরা জানি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব তো বাষ্প ঘনত্ব আমরা ডি হিসেবে সূচিত করি। তো বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু ভি আয়তন ওই গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। হাইড্রোজেন গ্যাসের ওজন। তাহলে আমরা এটা জানি, আমরা কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ইকুয়াল আমরা কি জানি, ভি আয়তন ওই গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। দেখো আমি এখানে মানগুলো বসিয়ে দেব। দেখো মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। এখানে তোমার বইতে কী দেওয়া আছে, একটি গ্যাস সিলিন্ডারে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরে। একই চাপ উষ্ণতায় ওই গ্যাস সিলিন্ডারে এক্স গ্যাসের 85 গ্রাম ধরে বলা আছে। তাহলে আমি প্রথমে কী লিখবো, যে ওই গ্যাসের ওজন কত দেওয়া আছে 85 গ্রাম। আমি এখানে 85 গ্রাম লিখে দিলাম। তারপরে কি লেখা আছে তোমাদের, যে একটি গ্যাস সিলিন্ডারে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ধরে। আমি এখানে 5 গ্রাম লিখে দিলাম। তাহলে এই গ্রাম গ্রাম কেটে দিলাম, 5-এ কেটে দাও, 17 5-এ 85। তাহলে ইকুয়াল তাহলে কত হবে, সমান তাহলে হবে 17। তাহলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা কত পেলাম, 17 পেয়ে গেলাম। এরপরে কেছে, এরপরে আমাদের বার করতে হবে আণবিক ভর। তাহলে আমি এখানে কি লিখব, অতএব আণবিক ভর সমান, আণবিক ভর আমরা এম হিসেবে সূচিত করি। এবার দেখো আমরা কি জানি, আণবিক ভর ইকুয়াল টু 2D, এটা আমরা জানি। তাহলে 2 গুণিতক, এবার ডির মান আমরা কি বার করেছি, ডির মান আমরা বার করেছি 17। এই দেখো ডির মান আমরা 17 বার করলাম। তাহলে এখানে আমি 17টা বসিয়ে দেবো এখানে। তাহলে 17 দিয়ে কত, 34। তাহলে আণবিক ভর হচ্ছে 34। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের বইতে বলা ছিল যে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব 17 আর আণবিক ভর হলো কত, 34। তাহলে এটাও একটা অ্যান্সার হচ্ছে। তাহলে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। 4-এর একের অথবা এর দিকে প্রশ্ন লিখেছে, রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন কেন। তো আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-এর একের অথবা বির দিকে প্রশ্ন লিখেছে, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 36 গ্রাম জলীয় বাষ্পে এইচ পরমাণু সংখ্যা কত। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে জলীয় বাষ্পের আণবিক ভরটা বার করে নেবে। তাহলে জলীয় বাষ্পের সংকেতটা কি, আমি এখানে প্রথমে লিখে নেব জলীয় বাষ্প। জলীয় বাষ্প, তো জলীয় বাষ্পের সংকেতটা কি, জলীয় বাষ্পের সংকেত হচ্ছে কি H2O। এবার দেখো H2ওর আণবিক ভরটা কত সেটা আমরা বার করে নেব। দেখো এখানে 1 আছে, 1 গুণিতক 2 করে নিলাম। আর অক্সিজেন হচ্ছে 16 লিখে নিলাম। তাহলে কত হচ্ছে, 1 2 2 যুক্ত 16 হয়ে গেল। 16 আর 2 কত হলো, 18। তাহলে জলীয় বাষ্পের আণবিক ভর হলো 18 গ্রাম জলীয় বাষ্পতে অ্যাভোগাড্রো সংখ্যায় এনটি জলের অণু থাকে। তাহলে আমি যেই কথাটা বললাম সেটা এখানে আমি লিখে নেব। তাহলে কী লিখব, যে 18 গ্রাম H2O, মানে কি দেখো জলীয় বাষ্পের সংকেত হচ্ছে H2O, আমি তাই H2O লিখলাম। H2Oতে অ্যাভোগাড্রো সংখ্যায়
এন টি জলের অণু থাকে। বোঝা গেল? এবার 1 গ্রাম H2O-তে অ্যাভোগাড্রোর সংখ্যায় N/18টি জলের অণু থাকে। এবার দেখো কত বলেছে তোমার বইতে দেওয়া আছে 36 গ্রামের কথা বলা আছে, যে 36 গ্রাম জলীয় বাষ্পে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত বলা আছে। তাহলে আমি এখানে কি লিখব, যে 36 গ্রাম জলীয় বাষ্পে অ্যাভোগাড্রোর সংখ্যায় কটি জলের অণু হচ্ছে সেটা বার করে নেবো। তাহলে কী লিখব, N গুণিতক 36/18 করে নিলাম। তাহলে এখানে কী লিখব, টি জলের অণু থাকে। এবার কাট করে দাও, 18 দিয়ে 36, তাহলে কত হলো 2NT জলের অণু থাকছে। তাহলে 18 গ্রাম জলীয় বাষ্পে 2NT জলের অণু থাকে। এবার দেখো 1 অণু জলীয় বাষ্পে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কটি থাকে, 2টি তাহলে থাকে। তাহলে H2O মানে কি, এখানে যে আমি লিখেছি H2O মানে কি, এর 1 অণু জলীয় বাষ্পে হাইড্রোজেনের কটি পরমাণু, 2টি পরমাণু থাকে। তাহলে সেই কথাটা আমি লিখে নেব এখানে। তাহলে কী লিখব, যে 1 অণু, তাহলে আমি জলীয় বাষ্পকে আমি H2O লিখব। তাহলে H2O-তে H2 এর 2টি পরমাণু, H2 মানে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের 2টি পরমাণু থাকে, এই কথা লিখে নেব, পরমাণু থাকে। 1 অণু জলীয় বাষ্পতে হাইড্রোজেনের 2টি পরমাণু থাকে। তাহলে 2NT জলের অণুতে তাহলে কতটি হাইড্রোজেনের পরমাণু থাকবে সেটা বার করে নেবো আমরা। তাহলে কী লিখবো, যে 2N অণু H2O-তে হাইড্রোজেনের 2 গুণিতক 2NT পরমাণু থাকে। এবার আমি এটা সলভ করলে তাহলে কত হবে, 4N হয়ে যাবে। তাহলে এখানে তাহলে 4NT পরমাণু থাকবে। কি বললাম তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা নিশ্চয়ই? এটাই হচ্ছে অ্যান্সার। 4-2 এর দেখিয়েছে তরলের তাপীয় প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। দেখো এখানে 2টি উত্তর দেওয়া আছে, তোমরা যে কোনো একটি উত্তর এখান থেকে লিখে নেবে। 4-2 বি দেখিয়েছে তাপ প্রয়োগ বা উষ্ণতা বৃদ্ধি না করেও কি গ্যাসের প্রসারণ ঘটানো সম্ভব, ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-3 দেখিয়েছে 3টি অভিন্ন রোধকে শ্রেণী সমবায়ী যুক্ত করে নির্দিষ্ট বিভব প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত করলে রোধগুলি একত্রে 10 ওয়াট ক্ষমতা ব্যয় করে। রোধগুলিকে পরস্পর সমান্তরালে যুক্ত করলে ব্যয়িত মোট ক্ষমতা কত হবে। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো আমি প্রথমে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় আমি এঁকে নিচ্ছি। ধরো এটা একটা শ্রেণী সমবায় আমি আঁকছি, এখানে আমি লিখে নিচ্ছি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের কথা বলা আছে। এখানে কি বলা আছে, যে 3টি অভিন্ন রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে। তাহলে এই ধরো 3টি অভিন্ন রোধ, আমি এখানে রোধগুলো লিখে নিচ্ছি। ধরো আর 3টি রোধ আমি লিখে নিলাম। এখানে ক্ষমতাটা কি দেওয়া আছে, 10 ওয়াট ক্ষমতা ব্যয় করে বলা আছে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি কি পি। দেখো যেহেতু এখানে শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়ের কথা বলা আছে, আমি এখানে সমান্তরাল সমবায়টা আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখে নেব কি সমান্তরাল সমবায়। এবার এখানে বলা আছে কি, দেখো এখানে আমি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি ক্ষমতা P1 ধরে নিচ্ছি, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে P2। তাহলে এখানে দেওয়া আছে এর ক্ষমতা দেওয়া আছে 10 ওয়াট। আমাদের বার করতে হবে এই সমান্তরাল সমবায়ের ক্ষমতাটা কত, সেটা আমাদের বার করতে হবে। কি বললাম বুঝতে পারলে? এবার যেহেতু এখানে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় আছে, আমি এখানে P1 আর P2 তাই আমি এখানে লিখে নিয়েছি। কি বললাম বুঝতে পারলে? এখানে রোধ তাহলে কী লিখবো, রোধ আমি R1 লিখে দিচ্ছি, ইকুয়াল টু এখানে যেহেতু 3টি আর আছে তাই আমি কী করবো, আর যুক্ত আর করে নিলাম। বুঝতে পারলে কী করলাম? এবার এখানে সমান কী হবে, তাহলে 3R হয়ে গেল। আমরা জানি তো আমরা ক্ষমতা সম্বন্ধে কি জানি, যে ক্ষমতা ইকুয়াল টু V²/R1। তাহলে R1 কেন লিখলাম, যেহেতু এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে করছি বলে আমি এখানে R1 করছি, এখানে P1ও করে নেব। কি বললাম বুঝতে পারলে? এবার আমি এর মানগুলো আমি এখানে বসিয়ে দেব।
দেখো ইকুয়াল টু, এখানে P1 মানে পাওয়ার কত আছে, পাওয়ার দেওয়া আছে 10 ওয়াট, তাই আমি এখানে কী লিখবো, বা 10 লিখে নিলাম এখানে, ইকুয়াল টু, এবার এখানে কী দেওয়া আছে, ভি স্কোয়ার দেওয়া আছে, এখানে ভির মান নেই তাই আমি ভি স্কোয়ার লিখে দিলাম। এবার রোধ কত দেওয়া আছে 3R, আমি এখানে 3R করে দিলাম, বুঝতে পারলে। এবার দেখো আমি এটাকে গুণ করে নিচ্ছি কোনাকুনি, তাহলে আমি যদি এর তলায় কিছু নেই মানে কি আছে 1 আছে, কী করবো তাহলে প্রথমে তাহলে এখানে করে নেবো, এখানে ভি স্কোয়ার করে নেবো, ইন্টু এখানে 10 3 30 হচ্ছে, তাহলে আমি 30R করে নিলাম। এরপরে আমি কী করবো, দেখো এই ভি স্কোয়ার তলে আরটাকে আমি লিখে নেবো, তাহলে কী করবো যে বা ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু তাহলে কত হলো 30। তাহলে আমি এই ভি স্কোয়ার বাই আর এর মানটা আমি কী বার করলাম 30 ওয়াট, বুঝতে পারলে। এবার আমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা বার করব। এখানে দেখো পাওয়ার এটা আমাকে বার করতে হবে, এবার রোধটা বার করব আমি এখানে, তাহলে R2 তাহলে কী হবে, এটাও আর, এটা আর, এটা আর, 3টি আর, তাই এখানে কী হবে R/3 হয়ে গেল। এবার আমরা ক্ষমতার সূত্র কী জানি, তাহলে এখানে কী লিখবো যে আমরা জানি যে P2 ইকুয়াল টু ভি স্কোয়ার বাই R2 লিখবো। এবার যে যার মানগুলো আমি এখানে বসিয়ে দেবো, দেখো যেহেতু আমি P2র মানটা আমাকে বার করতে হবে, মানে এইটার মান আমাদের বার করতে হবে, তাই আমি কী করবো, দেখো ভি স্কোয়ার বাই R2, ভি স্কোয়ার লিখে দেবো এখানে। R2র মানটা কি, এখানে R2র মানটা আমরা বার করেছি R/3, এখানে আমি R/3 লিখে দিলাম, বুঝতে পেরেছো। এটাকে আমি সরল করে নিচ্ছি, ইকুয়াল দেখো ভি স্কোয়ার করে দিলাম। এটা কী হবে, এটা যখন আমি ভি স্কোয়ারকে R/3 দিয়ে ভাগ করলে এটা উল্টে যাবে, তাহলে 3 উপরে হয়ে যাবে, নিচে R হয়ে যাবে, কি বললাম বুঝতে পেরেছো। এবার আমি এটাকে গুণ করে নিচ্ছি, গুণ করে নিলে তাহলে কী হবে ভি স্কোয়ার বাই আর ইন্টু 3 হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার বাই আর এর মানটা তাহলে কি 30 ওয়াট আমরা বার করেছিলাম, তাহলে 30 বসিয়ে দেবো, ইন্টু 3 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এটা ওয়াট করে দেবো, তাহলে 30 3 90 ওয়াট। তাহলে আমাদের পাওয়ারের মানটা বেরিয়ে পড়লো কত 90 ওয়াট। তাহলে তোমাদের বইতে কী লেখা আছে যে রোধগুলিকে পরস্পর সমান্তরালে যুক্ত করলে ব্যয়িত মোট ক্ষমতা কত হবে, তাহলে ব্যয়িত মোট ক্ষমতা হবে কত 90 ওয়াট, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 4-3 অথবা এর দিকে প্রশ্ন কী আছে, এসআইতে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার একক কী কী। এসআইতে তড়িৎ শক্তির একক হলো জুল ও ক্ষমতার একক হলো কি ওয়াট। 4-3 অথবা বির দিকের প্রশ্ন কী আছে, গৃহস্থালির তড়িৎ বর্তনীতে সংযুক্ত মিটারে কি পরিমাপ করা হয়। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। 4-4 এর দিকে কী আছে, তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়। দেখো এর উত্তরটি হবে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে সহজেই তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করা যায়। 4-4 বির দিকে কী আছে, ইলেকট্রিক হিটার ইস্ত্রি প্রভৃতি এসি এবং ডিসি উভয় প্রবাহী কাজ করবে কিনা যুক্তি সহ লেখো। দেখো আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-5 দিকে আছে, লোহার চামচের ওপর তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোডে ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি ব্যবহার করবে। এর উত্তরটি হবে ক্যাথোডে লোহার চামচ, অ্যানোডে বিশুদ্ধ তামার পাত এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। 4-5 অথবা প্রশ্নটা কী আছে, NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন পদার্থ উৎপন্ন হয়। ক্যাথোডে ও অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে সে দুটি লেখো। দেখো আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-6 দিকে আছে, এ একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এর সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়ায় বি একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। বি পদার্থটিকে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে উত্তপ্ত করলে একটি বর্ণহীন গ্যাস সি এবং জল পাওয়া যায়। আবার সি গ্যাসটি হাইড্রোজেনের সঙ্গে অ্যালুমিনা এবং K2O মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সি তাপমাত্রায় বিক্রিয়া করে এ উৎপন্ন করে। এ বি ও সিকে শনাক্ত করো এবং বিক্রিয়ার সমীকরণ লিখো। দেখো এটা খুবই সহজ, আমি এটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। তোমার বইতে কী দেওয়া আছে, এ একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় বি একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। তাহলে দেখো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসের নাম হচ্ছে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। এবার এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, এখানে বলা আছে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়,
তাহলে যেই বিক্রিয়াটা বলা আছে তোমার বইতে সেটা আমি এখানে তুলে নিচ্ছি। তাহলে NH3 হচ্ছে কি অ্যামোনিয়া, আমি অ্যামোনিয়া সংকেতটা লিখে নিলাম। এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? NH4Cl। এটা কি? এটা হচ্ছে কঠিন পদার্থ, সাদা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কি? এটা কঠিন, আমি বলি এখানে লিখে নিলাম কঠিন সাদা। তাহলে এটা হচ্ছে কি কঠিন সাদা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে এটা তাহলে কি? এ গ্যাসটি হচ্ছে NH3 মানে অ্যামোনিয়া। তাহলে এখানে কি লিখবো? যে এ হলো কি? এটা হচ্ছে অ্যামোনিয়া NH3, বুঝতে পারলে? এবার তোমার বইতে কি বলা আছে? যে এই কঠিন পদার্থের সঙ্গে সোডিয়াম নাইট্রেটকে মিশিয়ে উত্তপ্ত করলে সে একটি বর্ণহীন গ্যাস পাওয়া যাবে এবং জল পাওয়া যাবে। তাহলে কঠিন পদার্থটা হচ্ছে কি? NH4Cl। NH4Cl হচ্ছে কি কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় সে একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে এবং কি বলা আছে? জল উৎপন্ন হবে। তাহলে আমি যেটা বলা আছে সেটা আমি বিক্রিয়াটা লিখে নিচ্ছি। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি এখানে লিখে নিচ্ছি কি NH4Cl, এর সঙ্গে সোডিয়াম নাইট্রেট। তাহলে সোডিয়াম নাইট্রেটের সংকেতটা কি? NaNO2। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রেট মিশিয়ে উত্তপ্ত করা হলো। তাহলে এই দুটো মিশিয়ে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করায় কি উৎপন্ন হলো? অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হলো। কী হবে? NH4NO2, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হলো। আর কি উৎপন্ন হবে? NaCl। তাই NaCl এর নামটা কি? এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বুঝতে পারলে? কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। প্রথমে নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছে। প্রথমে যেভাবে উত্তপ্ত করা হয়েছে তার দ্বিগুণভাবে উত্তপ্ত করতে হবে। তাহলে কি বললাম? তাহলে প্রথমে যেভাবে উত্তপ্ত করা হয় তার দ্বিগুণভাবে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেটকে প্রথমে যেভাবে উত্তপ্ত করার পরে কী কী উৎপন্ন হলো? অ্যামোনিয়াম নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। যেভাবে উত্তপ্ত করার পরে এটা এই দুটো পদার্থ উৎপন্ন হলো তার দ্বিগুণভাবে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? তাহলে এটা ভেঙে যাবে। কোনটা? অ্যামোনিয়াম নাইট্রেটটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? আমি সেটা লিখে দিচ্ছি এখানে NH4NO2। এইটা ভেঙে গিয়ে উৎপন্ন হবে N2 গ্যাস, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং কি উৎপন্ন হবে? 2 আয়তন জল উৎপন্ন হবে। কি বললাম? বুঝতে পারলে? তাহলে প্রথমে যেভাবে উত্তপ্ত করা হয়েছিল তার দ্বিগুণভাবে উত্তপ্ত করতে এটা ভেঙে গিয়ে, এটা মানে কোনটা? অ্যামোনিয়াম নাইট্রেট ভেঙে গিয়ে কী উৎপন্ন হবে? নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন হবে। তাহলে বুঝতে পারলে কি বললাম? তাহলে সি গ্যাসটি তাহলে কি? সি হলো N2 গ্যাস, বর্ণহীন N2 গ্যাস। তাহলে কি লিখব? আর বি গ্যাসটি তাহলে কি হলো? বি গ্যাসটি হচ্ছে কি NH4Cl। এখানে তাহলে আমি এখানে লিখে নেব, লেখা হয়নি এখানে আমার এখানে। তাহলে কি লিখব? যে বি হলো NH4Cl। তাহলে NH4Clটা কি? NH4Cl হচ্ছে সাদা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড, বুঝতে পারলে? আর সি গ্যাসটি তাহলে কী হলো? সি হলো N2 বর্ণহীন গ্যাস, বুঝতে পারলে? এবার তোমার বইতে কি দেওয়া আছে দেখো। আবার সি গ্যাসটি মানে এই নাইট্রোজেন গ্যাসটি হাইড্রোজেনের সঙ্গে অ্যালুমিনা এবং K2O মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সি তাপমাত্রায় বিক্রিয়া করে এ উৎপন্ন হয়। এ মানে কি বলো দেখি? এ মানে অ্যামোনিয়া উৎপন্ন হয়, বুঝতে পারলে? তাহলে এ গ্যাসটি তাহলে কি? এ হলো NH3 মানে অ্যামোনিয়া। বি কি? বি হলো সাদা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড। সি কি? সি হচ্ছে নাইট্রোজেন। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো
এই তিনটেই হলো অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের ডি গ্রুপের প্রশ্নগুলি সলভ করব।